সোনিয়া গান্ধী বলতে এটা সবই ঠিক ছিলেন। বর্তমানে নেতৃত্ব সেটাকে এমন দিল্লির সব নেতারা বসছেন যাদের সঙ্গে মাটির রাজ্যের কোনো যোগাযোগ নেই, চিনেই না কাউকে। সেই কংগ্রেসের যখন যারা অবজারভারি দিল্লি থেকে আসে, আমার দুর্ভাগ্য লাগে যেন মনে হয় সব জমিদার নন্দন সব মহারাজারা চলে গেছেন, তো রাজপুতা বা বিলভাতে বসে রাজা ছেড়েছিলেন, 5 স্টার হোটেল ছাড়া থাকেন না। রাহুল গান্ধী একবার বলেনি আপনার 15 লাখ টাকা কোথায় গেল, আগল তো বলবে আপনার কোথায় গেল 15 কোটি লোককে 2 কোটি লোককে বছর চাকরি দেওয়া। এই তো রাহুল গান্ধী একটা করবে, তা না করে ভারত জোড়ো, তা না করে তোমার ন্যায় যাত্রা, না করে তোমার সংবিধান দিবস। তুমি সংবিধান সম্বন্ধে কতটুকু জানো বলো তো? আমি তো কিছু জানি না সবটা। নমস্কার, আপনাদের সকলকে আজ বাংলা ডিজিটালে স্বাগত। আমাদের একটা অত্যন্ত আকর্ষণীয় অনুষ্ঠান, আপনারা জানেন, রাজনীতি T20। সামনে ভোট, চারিদিকে রাজনৈতিক তরজা চলছে, বিভিন্ন বিষয় আছে। আমরা রোজই সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে জানতে পারি নানা রকম বিতর্ক। তা আজকে আমাদের এই যে T20 রাজনীতির T20 অনুষ্ঠানের অতিথি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, কংগ্রেসের বর্ষীয়ান নেতা, দীর্ঘদিন বিধায়ক ছিলেন আব্দুল মান্নান। মান্নান সাহেব, আপনি একজন সিনিয়র কংগ্রেস নেতা এবং আপনি কংগ্রেসের অনেক মানুষ দল ছেড়েছেন, অন্য দলে গেছেন, ফিরে এসেছেন, কিন্তু আপনি কখনো কংগ্রেস ত্যাগ করেননি। এর আসল কারণটা কি? মানে কংগ্রেসকে আপনি এত ভালোবাসেন কেন? না, আমি কংগ্রেস ভালোবাসি কংগ্রেসের আদর্শ নীতির জন্য। কারণ যে সময়টা আমার কংগ্রেসের পদার্পণ, তখন একটা ভারতবর্ষে জাতীয়তাবাদী লোকের থেকে জাতীয়তা বিরোধী লোকেরা বেশি প্রচার পেত। যেমন চীন ভারত যুদ্ধ, তখন দেখতাম চীন আমাদের দেশ আক্রমণ করলো, কিন্তু প্রচার হলো না চীন না ভারতবর্ষ আক্রমণ করেছে। এমনকি পার্টি রেজলিউশন হলো ইট ইজ ইন্ডিয়া হু ফার্স্ট অ্যাটাকস চায়না। তো একটা দেশে জন্মেছি, দেশের প্রতি একটা দেশাত্মবোধ, এটা থেকে পরিস্থিতি, এটা যারা ওটা করতো তাদের বিরুদ্ধে কংগ্রেস। আমার ফ্যামিলি থেকে কোনোদিন কোনো পার্টিও করে না, কোনোদিন করে না, জাতীয়তাবাদী লোক সব। আর এবং আপনার ফ্যামিলি তারা তো অরিজিনাল হচ্ছে আরামবাগের মানুষ, খানাকুলের মানুষ। তখন হচ্ছে একটা অনুষ্ঠানে আমি গেছিলাম, পরে শুনেছিলাম মিহির দাও নাকি সেই অনুষ্ঠানে ছিলেন, মিহির গাঙ্গুলি, রিপোর্টার মিহির গাঙ্গুলি। তো উনি ছিলেন ওখানে গিয়ে একটা বিনোবা ভাবের একটি অনুষ্ঠান, ভূদান আন্দোলনের রাজা রামমোহন রায়ের তো জন্মস্থান ওখানে শ্রীরামপুরে, কিন্তু ওখানে তো তার জন্মস্থান বলি পিতৃভূমি ওখানে। তো সেখানে একটা অনুষ্ঠানে উনি গেছিলেন বিনোবা। সকালবেলা সব আছে, তখন তো সবই কংগ্রেসের লোক। 64 সাল আমার খুব মনে আছে, সালটা রামমোহন কলেজ সেবারই প্রতিষ্ঠা হয়েছিল, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো তখন করলাম কি, ওখানে আমাদের সব স্কুলের মাস্টারমশাইরা বলে দিল, তখন তো সবাই জাতীয়তাবাদী। তার আগে চীন ভারত যুদ্ধের সময় দেখেছি জাতীয় বিরোধীরা অনেক দেশের ধরে অনেক কিছু মিছিল টিছিল করতেন। তো তখন দেখছি, তো বললেন যে কাল বিনোবাভাবে আসবেন, প্রধান আন্দোলনের নেতা, সবাইকে যেতে হবে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে। তখন আপনার বয়স কত? বয়স কত হবে, ধরো আলো 15-16 বছর বয়স হবে, ক্লাস 8-এ পড়ি, 16 বছরের মতো বয়স হবে। তো তখন করেছি আমি, সবাই আমাদের বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি। তো আমার বাড়িতে কোনো ফ্ল্যাগও নেই, জাতীয় পতাকাও নেই, কংগ্রেসের পতাকা। তো একটা ছেলে আমাকে একটা পতাকা দিল, দেখুন জাতীয় কংগ্রেসের পতাকা। ওটা পার্থক্য বুঝিনি তখন, তো রাজনীতি করিনি। তো তখন করলাম গিয়ে দেখলাম যে এটা কি, তো মাস্টার তুই পতাকা ফেললি না, কোথায় স্যার আমাকে তো এইটা দিল, ওই স্যারটা সেও জাতীয় পতাকা নিয়েছে, এই কংগ্রেসের পতাকা। তো দেখলাম, তো সে তো আমাদের পতাকা দেখছে না, আমার সঙ্গে প্রণাম টনাম করে লাইন দিয়ে। সেদিনই সবাই কংগ্রেসটাই করবো, জানিস তো, কংগ্রেসের পতাকা যখন ধরেছি কংগ্রেসটাই করবো। সেই যে কংগ্রেসে ঢুকে গেলাম, এবার ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে বললাম। আমি যখন আমার স্কুলে পড়ছি তখন থেকে রামমোহন কলেজের হোস্টেলে থেকে ভূপেন বোসদের যে বাড়ি, ওখানে তাদের একটা হোস্টেল ছিল কলেজের, সে থাকতাম। সেখান থেকে ওই ওদের কলেজের ইউনিয়নের প্রতিষ্ঠাও আমি করে ফেললাম। তখন ইউনিয়ন ছিল না, আপনারা করলেন, ইউনিয়নটা ছিল না। ইউনিয়ন ছিল, আমরা একটা নন পলিটিক্যাল ইউনিয়ন করলাম। কারণ তখন দেখছি 67 সালে ওদিকে আর মান্নান ছাত্র কল্যাণ পরিষদ করছে অজয় মুখার্জির সঙ্গে, তখন একটা বিরাটই হচ্ছে। আমরা তখন জাস্ট হায়ার সেকেন্ডারি পাস করতে যাচ্ছি, তখন দেখলাম যে একটা আমরা কলেজে হোস্টেলে একটা সংগঠন তৈরি করে দিলাম। সংগঠন ইন্ডিপেন্ডেন্ট ছাত্র পরিষদ জিতলো, ছাত্র মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট অনুষ্ঠান জিতলো। আমি কলেজে পড়ি না, তো ওই হোস্টেলে থাকতাম। তারপরে সক্রিয় রাজনীতিতে কতদিন পরে কিভাবে এলেন? সক্রিয় রাজনীতি এবার কোরআনতে এসে 67 সালে যখন তোমাকে চলে এলাম, তখন পপুলার বাসের
এই কন্যাগড়েতেও প্রফুল্ল ঘোষকে আক্রমণ করা হয়েছিল তখন করেছে কলেজে আমরা যখন রাজনীতি করলাম তখন তো এবারে আর আমার বাড়ির লোকেরা তখন একটু ঘাবড়ে গেছিল কারণ রেজাল্ট খুব একটা ভালো করিনি সেকেন্ড ডিভিশনে পাস করেছি কোনো তো তাহলে এত বাজে রেজাল্ট করে ফেললে সবাই আশা করছিল স্কুলে মাস্টারমশাইরা বাস করেছিল তখন তো সেই নুরুল ইসলাম এইসব আন্দোলনটা হচ্ছে এইসব জড়িয়ে পড়েছি তো তখন করেছি ওই কলেজে যখন উত্তরপাড়া যেতাম সে তোমার টকে জেলায় বাস করে তেঁতুলতলায় টকে জেলায় বাড়ি ছেড়ে তেঁতুলতলায় বাস হয়ে গেল সে আরো দেখি ওখানে ছাত্র আন্দোলনটা করতো কিন্তু তখন উত্তরপাড়া যে আমাদের ছাত্র পরিষদ করাটা ছিল খুব মানে সেটা কেন? তখন বামপন্থী রাজনীতি এত বেশি সক্রিয় আবার যে নকশাল তৈরি হয়ে যাচ্ছে সেগুলোতে ভালো হচ্ছে আমাদের উপরে প্রচন্ড একটা হতো তার মধ্যে কিন্তু আমরা ছাত্র পরিষদটা করতাম তখন প্রথম ভয়ে ভয়ে বলতাম না তারপর কি ছেলে একটা ছেলে আমাদের সঙ্গে ম্যাথমেটিক্স অনার্স নিয়ে পড়তো খুব ভালো ছেলে ছিল পয়সাটা একটা খুব মানে তাকে মিশা টিসা দিয়ে আমি করে দিল কংগ্রেস পাওয়ার এসার পর সেটা ক্রিমিনাল হয়ে গেল মারা গেছে আমার স্কুলের পাশে আমি যারা চাকরি করি তো এইটা দিয়ে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে তো বলতে 68-এ যখন কলেজে ইলেকশন হচ্ছে আমি ক্যান্ডিডেট হলাম হেরে গেলাম 69-এ আবার যখন ইলেকশন হলো সেকেন্ড ইয়ারে না সেটা কি কলেজ ইলেকশন? কলেজে ছাত্র আচ্ছা 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 ক্লাস 7 হেরে গেলাম আবার 69-এ যখন ইলেকশন পরের বছর যখন ইলেকশনটা হলো তখন আমি জিতলাম তো জিতে তখন হচ্ছে তো আমরা ইউনিয়ন পাইনি কিন্তু আমরা ইউনিয়ন পাইনি ইউনিয়ন পেয়েছি এসএফআই তো তখন নেই তখন বিপিএসএফ মানে এসএফআই দুটোর পাক একটা এসএফ একটা বিপিএসএফ তো জিতেছে তো তখন থেকে আমাদের উপর খুব নানারকম হামলা টামলা হতে হতো সেইটা আপনাকে আরো মানে রাজনীতিতে আরো জড়িয়েও পড়লেন ওইভাবে। হ্যাঁ তারপরে কি হলো? তারপর হলো কি এবার কংগ্রেসের রাজনীতিতে তখন এই ভাগ হচ্ছে এইসব সব কিছু বুঝি না তখন এবার 69-এ পার্টি ভাগ হয়ে গেল আদি কংগ্রেস নব কংগ্রেস আমাদের এখানে জেলা প্রেসিডেন্ট এসে সনদ মহিলার ছাত্র পরিষদের আমরা কোনদিন জেলাও যাইনি যে শঙ্করদার অফিস যেটা শ্রীরামপুরে কোনোদিন যাইনি কলেজে রাজনীতি করতাম অনার্স নিয়ে পড়তাম পড়াশোনা করে তারপর প্রাইভেট টিউশন কাছে গিয়ে ওই সকালবেলা চলে যেত বিকেলবেলা যেরকম সময় পেতাম তার মধ্যে পড়াশোনা করতাম তো যেতে পারতাম না তো যাই তো পার্টি করছি ইন্ডিপেন্ডেন্স 70 সালের 6 ফেব্রুয়ারি ডেটটা খুব মনে আছে না ইন্দিরা গান্ধী যাচ্ছেন রামমোহন কলেজে ওখানে একটা অনুষ্ঠানে রামমোহন দ্বিশতবার্ষিকী পালন করছেন আচ্ছা তখন এটা বলে একটা রাজনৈতিক একটা যে ছিল কৌশল ছিল কারণ অজয় মুখার্জি ওই বাড়িতে ছিলেন চিফ মিনিস্টার অশোক সেন ছিলেন সিদ্ধার্থ রায় ছিলেন খুব সম্ভবত বিজয় সিনহা ছিলেন আমার ঠিক মনে নেই অতটা কোথায় ছিলেন আমার মনে হচ্ছে তো একটা খোলা জিপে এয়ারপোর্টে নেমে এদিকে যাচ্ছেন ওই দিল্লি রোড হয়ে যাবেন ওনার রুটটা ছিল আগে জিটি রোড হয়ে তখন হবে ওই দিয়ে উত্তরপাড়া শ্রীরামপুর গেট পার হয়ে গিয়ে তারপর হয়ে চলে যাবেন খান্ডা করে এইটা প্রোগ্রাম ছিল ওখানে গিয়ে একটা অনুষ্ঠানটা করেছে সেটা পরে দেখেছিলাম টিভিতে ওই যে সরকারি সব ওগুলো দেখায় না ট্রেলার গুলো দেখায় না ওই দেখিয়েছে দেখলাম পরে দেখতে দেখেছি তো ওখানে যাবেন তা আমি ঠিক করে উত্তরপাড়া কলেজ আছে আমি তো উত্তরপাড়া কলেজের ছেলে ছাত্রদের তো ইন্দিরা গান্ধী যাবে বলে সব ছেলে হুড় করে চলে আসবে তো করে নিয়েছি ইন্দিরা টাইম খবর পেলাম যেহেতু জানুয়ারি মাসের মধ্যে 26 তারিখ খুব সম্ভবত ওই এটা চালু হয়ে গেছে দিল্লি রোডটা তো ওই জন্য ওই গেটটার জন্য আর দিয়ে পুলিশ করবে না ওই দিক দিয়ে করে দেবে তো তার ভালো বালিতেই করবো সব ছেলেদের ইন্দিরা গান্ধী আসছে বলে সবাই চলে তো আমরা গিয়ে বালিতে শ্রীকৃষ্ণ সিনেমা ছিল ওই রাস্তাতে যেখান থেকে দিল্লি রোড ধরা এখন পুরোনো বালি ব্রিজ এসে ওই মোড়টাতে সব ছেলে মেয়েদের নিয়ে গিয়ে প্রচুর ছেলে মেয়েকে নিয়ে গিয়ে মানে কোনো প্রণব বউ বলে ছেলে ছিল ও আমাদের সঙ্গে ছিল আর কেউ নেই আমাদের সঙ্গে আমরা 2-4 জন ছেলে কলেজের ওখানে সব ওখানে সব ওই আচ্ছা আপনি রামমোহন রায়ের কথা বারবার বলছেন আপনি রামমোহন রায়ের দেশের মানুষ রিসেন্টলি মধ্যপ্রদেশের একজন বিজেপি মন্ত্রী বলেছেন যে রাজা রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন बंगाल से आगे बढ़ते थे सरदार पकड़ आता था आज तक वो झारखंड में पहले बिहार में था वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चर चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था जिसमें एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं जिसमें एक राजा राम मोहन राय भी थे वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं কিভাবে দেখছেন না এইগুলো ধরুন বললাম তো আমাদের রাজনীতিতে এখন এত মূল্যবোধের অভাব হয়ে গেছে
কাউকে পছন্দ করুক না করুক তাকে একটা ব্লেম দিতে হচ্ছে। আমার যদি কাউকে পছন্দ না হয় তাহলে একটা ব্লেম দিয়ে দিলাম, ওনার পছন্দ হলে তাকে একটা বিরাট স্বাধীনতার সঙ্গে বানিয়ে দিলাম, যেটা আজকে সরকারি লেভেলেই হচ্ছে। যে স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করছে, ব্রিটিশদের চর করছে, তাকে আজকে বিরাট স্বাধীনতা যোদ্ধা বলে তার নামে এয়ারপোর্ট করে দেওয়া হচ্ছে। আবার যিনি স্বাধীনতা সাভারকারের কথা বলছেন, ইতিহাস তাই বলছে। হ্যাঁ, আচ্ছা। আমি একটা করতে তাকে দিয়ে দেশের প্রধানমন্ত্রী কি এমন ভাবে করছেন যেন কত বড় বিপ্লবী ছিলেন না। কিন্তু স্বাধীনতার সংগ্রামের ইতিহাস ধরো ইন্ডিয়ান যদি কেউ লিখে থাকে, তারা যদি পুরো কংগ্রেস অ্যাটিটিউড নিয়ে লিখে থাকে, তো সারা পৃথিবীতে তার তৈরি হয়েছে, লেখা হচ্ছে। তো মানে ইতিহাসের এই যে বিকৃতিটা বা এই যে রুচির বিকৃতিটা, সেটা মানে বাড়ছে। এই তো বিক্রি বাড়ছে, মানে আসল সত্যকে দিয়েছে। ধরো গান্ধীজির মৃত্যুটা সারা ভারতবর্ষে, আমার মা কোনোদিন রাজনীতি করেননি, কিন্তু আমার মা আমার জন্ম তারিখটা যেটা বলেছিলেন যে গান্ধীজি মারা যাওয়ার এক সপ্তাহ পরে তুই একটা রোববারে জন্মেছিস। মানে গান্ধীজি এরকম ভাবে মনে, গান্ধীজি মানুষের মনে করতে মা কোনো রাজনীতি কে গান্ধীজি কে নেহরু ওসব তার। আচ্ছা, এই যে রাজা রামমোহন রায়কে বিজেপির একজন মন্ত্রী এরকম কদর্য ভাষায় উৎসাহ করেছেন, তা এটা কি আপনার মনে হয় যে বাঙালি মনে, বাঙালি সমাজে এর কোনো প্রতিক্রিয়া হবে? না, যে কোনো বিদ্যজনেরা এটাই করে। এখন তো রামমোহনের উপরে মানুষের এখন তো সেই নেই। হ্যাঁ, এখন রামমোহন যে সতীদাহ প্রথাটা লোক করেছিলেন, তার জন্য তার কি স্যাক্রিফাইস ছিল, কি গান হয়েছিল, তার এসব এই প্রজন্মের মানুষ খুব একটা বেশি জানে। এই প্রজন্মের ইন্দিরা গান্ধীকে ভুলে যাচ্ছে আস্তে আস্তে, সবাই ভুলে যায়, এতদিন ধরে থাকে না নেতাজিকে। আচ্ছা, আবার আমরা রাজনীতির কথায় ফিরে আসি। আপনার পরিষদীয় রাজনীতির শুরুটা বলুন। পরিষদের রাজনীতি বলতে গিয়ে আমি অ্যাকচুয়ালি ওই জেলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, তাও জেলাটা নয়, কলেজের মধ্যে ছিলাম। কিন্তু 70 সালে যখন ওই ইন্দিরা গান্ধীকে মালাটা দিলাম, তখন তো আমাদের জেলা সব ছাত্র পরিষদ হচ্ছে আদি কংগ্রেসের, তুলবোস পপুলেশনের জেলা। তখন প্রিয়দা খবর পেয়েছেন যে একটি ছেলে উত্তরবঙ্গে ইন্দিরা গান্ধীকে মালা দিয়েছে 70 সালে। তখন তো টিভি রেডিও কিছু নেই, খবর কাগজ টেলিফোনও নেই। ওনার অফিসে একদিন কাজ করতেন অ্যাকাউন্টেন্ট, প্রিয়দা নিকটে চাকরি করতেন। তো তখন প্রিয়দা ভাই একদিন জিজ্ঞেস করছে, আপনি আব্দুল মান্নান বলে কাউকে চেনেন? বললে না, আমার তো ছেলে মেয়ে কেউ পড়ে না, কিছু নাই, উত্তরবঙ্গ কলেজে পড়ে। কলেজ কত বললে আমার বাড়ি থেকে বেশি দূরে না, তার ওই সালমিনার ফ্যাক্টরির কাছে বাড়ি। তখন বললো যে ওকে খবর দিতে পারবো? বললে হ্যাঁ, পাড়ার ছেলেকে দিয়ে বললে খবর দিতে পারবো। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে যারা কলেজে পড়ে, তাদের আব্দুল মান্নানকে চিনিস তোরা? বললে কেন, আপনার তো বাড়ি থেকে ছেলে মেয়ে নেই পড়ার জন্য? বললে আমার সঙ্গে দেখা করতে বলিস তোকে, কি দরকার? বলে আর বলিস না, আমার কাছে এসে বলছে বয়স তো কম, তখন আমাকে বলছে তুমি আব্দুল মান্নান? হ্যাঁ বলুন, কেন আমাকে ডেকেছেন কেন? তো বলছে এরকম, আমি তুই প্রিয়রঞ্জন দাস মিশ্রকে চেনো? প্রিয়রঞ্জন দাস মিশ্র আমাদের ছাত্র পরিষদের সভাপতি, চিনবো না? তখন বললে কি এরকম সভাপতি চিনবো না? তা বললো হ্যাঁ, ও তো চিনবে আমাকে। তো আমাকে চেনে কিনা আমি জানি না প্রিয়রঞ্জন, আমি তো কলেজে রাজনীতি করি একটা। তখন বললো তোমার দেখা করতে বলেছেন। কোথায়? মহেশ সর্দারে। হ্যাঁ, মহেশ সর্দার গেছি, আমাদের নেতাদের সঙ্গে গেছি, তো ওখানে দেখা করতে বলেছে বিকেলবেলা তোমাকে। তা আমি ঠিক আছে যাবো। কেন? বলে তা যাই না, আমার সঙ্গে কাজ করে, আমাকে বললাম, তোমাকে বললাম ভাই। তা বলে থাকবে সব রোজই থাকবে, তুমি কবে যাবে? নেই দিন তো যাও, কালকে যাবো। বলে আমার সাইনকে নিয়ে সব চলে গেলাম। কেউ যেতে চাই না, আমার কলেজের সব ছাত্রের সাথে কেউ যেতে চাই না, দল করবে না সব। তখন তখন ওই প্রিয়দাকে বলেছে গেছি, কিছু পরে থেকে প্রিয়দা সুব্রদা এলো। আর সুব্রদা একটা আমাকে একটু চিনতে পেরেছে, কারণে সুব্রদা পায়জামা পরে একটা খয়ের রঙের পাঞ্জাবি পরে আছে। সেদিন গুণমণি মার্ডার হয়েছিল, যেদিন আমরা দিলাম জুন মাসে, গুণমণি মার্ডার হয়েছিল 70 সালের জুন মাসে, কোর্টের মধ্যে সাহেবাড়ি সাক্ষী দিতে, খুব নাম করা ছাত্র। হ্যাঁ, তো সেই ঘটনাতে মার্ডার হয়েছিল। তো ওখানে তরুণকান্তি ঘোষ সুব্রত ভাই ছাত্র সাথে ভাইস প্রেসিডেন্ট গেছিল, বালিতে একটা নিমতলাতে একটা ঘরে মিটিং হচ্ছে। তো তার যেটা তখন কংগ্রেস অফিসিয়ালি ভাগ হয় নাকি, তো তখন মিটিংটা করে তখন হচ্ছে এরকম। এবার সুব্রতা হচ্ছে বাসে চলে যাবে কলকাতা, 54 নম্বর বাসে উঠবে, আর এ হচ্ছে তরুণদা চলে যাবে বালি ব্রিজ দিয়ে শিশিরকুঞ্জে চলে যাবে দেশের রোড ধরে। সুব্রতা রাত্রে একা যাবে, তো আবার সন্ধ্যাবেলা বালিতে তো হচ্ছে মান্নান আছে, মান্নান আপনাকে পৌঁছে দেবে, বাসে তুলে দেবে। অ্যাকচুয়ালি উত্তরা করে যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা আমাকে খুব ভালোবাসতো ব্যক্তিগতভাবে, মানে ছাত্র পরিষদ, নকশাল, সিপিএম সব, নকশালও আমাকে ভালোবাসতো, কেউ আমার গায়ে কোনো হাত তোলেনি। তো তখন দেখা হচ্ছে আমি তখন বললো ঠিক আছে আমাকে বাসে তুলেছি। তো সেই সুব্রতা তখন ওকে দেখেছে, ছেলে চেয়েছে, বলছে আমাকে বাসে তুলে দিয়েছিল। বলে হ্যাঁ, আর বাসের ড্রাইভারকে বললাম যদি কোনো ঝামেলা টামেলা হয় বলবে যে আমাদের লোক তখন দাদা। তো ওরা কেউ কিছু করে না, এবার নিয়ে খুব পৌঁছে। তো সুব্রতা বললো আরে এই ছেলে তো আমি চিনেছি, ওখানে শুধু প্রিয়দা বলছে তুই চিনিস? বললে হ্যাঁ।
ঠিক আছে, আবার আসছি। এবার তখন প্রিয়দা আমাকে ছাত্র পরিষদের রাজনীতিতে মানে অফিসিয়ালি একদম স্টেটে নিয়ে এলো। ঠিক। কোন সালে আপনি প্রথম বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন? আমি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিল 82 সালে। বিধানসভাতে আমি ভোটে দাঁড়ানোর জন্য ভাবিয়ে দিই যে আমি এখন ভোটে দাঁড়াতে আমি যাই না, কারণ আমি ভোটার হচ্ছি শ্রীরামপুরের ভোটার, আর তখন আরো গ্রামের তো একটা খানাগুলো ভোটার ছিলাম। তো তখন হচ্ছে কি আমাকে যখন ভোটে দাঁড়াতে বলছে, এবং তখন যেহেতু একটা ছাত্র পরিষদের দুটো গোষ্ঠী হয়েছিল, একটা সুব্রত মুখার্জির গোষ্ঠী, একটা সোমেন মিত্রের গোষ্ঠী। তা আমি তখন সোমেন মিত্র গোষ্ঠীর ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, জয়ন্ত ভট্টাচার্য ওদিকে প্রেসিডেন্ট। ওই 82 সালের ইলেকশন আমরা দিল্লি গেছি, আর আমার সঙ্গে তখন সোমেনদার একটু সম্পর্ক ভালো হয়েছে। সোমেনদা বরকত তাকে ম্যানেজ করছে, আর ওদিকে অ্যান্টি গ্রুপ ম্যানেজ করছে প্রণব তাকে। এরা সবাই এই দিয়ে ছাত্র পরিষদের তাপস রায়, এরা আমাকে সব জোর করে। হ্যাঁ, কিন্তু যখন আপনি যে সালটার কথা বলছেন, যে সালে আপনি দাঁড়াচ্ছেন, সেটা তো ভয়ঙ্কর বাম জামাত। বাম জামাত তখন আমাকে বললো, তো আমার যে অ্যাকচুয়ালি জেলার যাকে নিয়ে আমি দেখে দলটা করতাম, ঝোড়োদা দীননাথ দাস, ও শঙ্করদার কাছের লোক, পপুলদা অতুলদার খুব কাছের লোক ছিলেন, যে বিশাদি করেন মারা গেছে। উনি আমাকে বললেন তোকে দাঁড়াতে হবে। আমি পপুলদার সঙ্গে ঘুরেছি প্রত্যেকটা আরামবাগের প্রত্যেকটা, তুই আরামবাগে দাঁড়াতে হবে। এবার গোপাল নাগ তখন আমাকে চাইছে যে আমি দাঁড়াই শ্রীরামপুরে, কারণ গোপাল নাগ শ্রীরামপুর ছেড়ে দিয়ে কুলটিতে দাঁড়াবেন। আমার কাছে শ্রীরামপুরে কি কুলটি কি আর আরামবাগে, আমি তো কোনো জীবনে দাঁড়াবার কথা ভাবিনি। তারপরে তো যে দেখা যাচ্ছে একটা কষ্ট হয়েছিল, সেসব আমাকে আরামবাগেই দাঁড়াতে হলো। দাঁড়িয়ে আরামবাগে দাঁড়িয়ে আমাদের যতটুকু মনে আসছে, তখন সিপিএম একটা ভয়ঙ্কর এই যে আপনি যে দাঁড়ালেন, সেই অভিজ্ঞতাটা কি? সিপিএম কে কিরকম ফেস করলেন? আপনার ক্যান্ডিডেট কে ছিল আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল যদি রামচন্দ্রজির ক্যান্ডিডেট। আচ্ছা, কিন্তু সে একদম সিপিএম এর খাস লোককে দিয়েছিল। আচ্ছা। তো ক্যান্ডিডেট ছিল দুটো, একটা সিপিএম এর আর একটা রামচন্দ্র, দুটো। আর তখন হচ্ছে আমার পপুলারদার আলাদা ক্যান্ডিডেট অজয় দে নদীতে, এবং পপুলারদার ওখানে একটা 1 মাস পরে থেকে প্রচার করছেন। আমি তো পপুলারদার যেখানে যাচ্ছি বাড়ির সবাই লোক, আমার বাড়ির লোকেরা তো পপুলারদাকে দেখতে হবে কেন সব। আমি দেখছি, আমি গাড়ি নিয়ে ঘুরতে দেখি পপুলারদার আছে, গাড়ি দ্বারা জিপ টাঙানো আছে, গিয়ে দেখি ডঙ্গলে, যেখানে পপুলারদার আন্দোলনের পীঠস্থান, যেটা ডঙ্গলে উনি জায়গা পেয়েছেন, বাড়ি টাড়িয়ে করেছেন, সেখানে এখানে অফিস করেছিলেন, সেই জায়গা পরে দান করে দিলেন, আমাদের কংগ্রেসকে দিয়ে দিলেন। তখন মারা যাওয়ার কিছুদিন আগে সে পপুলারদার এই মিটিং করছে, পিল করে লোক যাচ্ছে সব প্রণাম করতে। আমি চলে গেলাম, তা আমাকে দেখে সবাই পৌরদার চিনতেন, এমনি ওই ঝোলাদার সঙ্গে গেছি পৌরদার কাছে কয়েকবার, তো চিনতেন আছে, তুমি ক্যান্ডিডেট কি করতে এসছে ওখানে? আমি প্রণাম করলাম, তো কিছু বলতে পারছেন তো, সমাজসেবা সব দেখতে ক্যান্ডিডেট প্রণাম করছে। তারপরে সব চলে এলাম, মাইকটা নিয়ে দেখুন আপনারা যেন পপুলারদাকে প্রণাম করতে এসছেন, আমিও প্রণাম করি, আমিও পপুলারদাকে শ্রদ্ধা করি, আমরা সব দেখছি আদর্শ পুরুষ বলে মনে করি। কিন্তু আজকে পপুলারদা যে ভুল করেছেন এখানে সিপিএম কে নিয়েছে, সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদের করতে পারবে না। আচ্ছা, এই যে বললেন তখন রাজনীতি আদি কংগ্রেস নব কংগ্রেস চলছে, সিপিএম কে ওই নির্বাচনে আপনি কিরকম দেখেছিলেন? সিপিএম যেমন ভাবে করে ভোট করতে দেয় না, বিভিন্ন জায়গাতে তাদের যা কায়দা ছিল প্রচন্ড ভাবে অত্যাচার। আপনার উপরে একটা প্রাণঘাতী সেটা হামলা হয়েছে, সেটা পরে। হ্যাঁ, এটা যখনই দেখলো যে যখন সামলাতে পারছে না, তখন যখন দেখলাম আমরা আরামবাগ এবং ফুটসাল দুটো জিতে গেছি, তখনই করলো কি সিপিএম এর একজন নেতা সাংসদ ছিল, পরে মারা গেছে। এখন সেটা কোন সালে? এটা হচ্ছে 82 সালে। আচ্ছা, তখন সাংসদ হয়নি, তখন জেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ও করলে কি তখন আমাদের উপরে সভাধিপতি ছিল, তখন করলে কি আমাদের যেখানে যাচ্ছে হামলা আরম্ভ করেছে। জিতে গেছি আমি তখন, জিতার জাপান খানা কৌলায় সব আরামবাগ পুরসভা সব গোহাট সব ঘুরছি। গোহাটে তখন সিপিএম এক চেটা আধিপত্য পাইনি, তখন ওগুলো পঞ্চায়েত আমরা পরে জিতেছিলাম। তো তখন করেছি কি এবার আমার উপর দেখতে থাকবো। আমি একটা ঘোড়া একটা মিটিং করতে গেছি, গাড়িটা বন্ধ রেখে, তারপর ওখানে যখন গেছি মিটিং করে আসছি, হেঁটে হেঁটে গাড়িটা তুলবো, জিপ গাড়িতে যেতে হতো সব, তখন ওখানে আমাকে রাস্তায় ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তখন হলো কি, তো এমন ভাবে ঘিরেছে যে আমি ফাঁকা মাঠে, তখন পাশে নদীটা আছে, নদী, উপরান নদী, এটা যেটা ঘাটাল যাওয়ার যে নদীটা ওপারে। তো তখন ঘিরে ফেলেছে, তখন তো আমার সন্ধ্যাবেলা হয়ে গেছে, প্রাণে বাঁচবো না। তখন আমার যে সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ড বাসির ভাইজারের একটা সিকিউরিটি গার্ড ছিল, দুজনে তখন ওপেন ফায়ার করলো। তখন ফায়ার করতে ওরা একটু ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে, তখন ভয় পেয়ে গেছে আর কি। তখন লোকগুলো চলে গেছে, আমি ছুটে চলে এসেছি, এসে
তখন তো খানাকুল থানা ওখান থেকে যদিও হেঁটে যাওয়ার জন্য 10-12 কিলোমিটার, কিন্তু যাওয়া যাবে না, ওটা খানাকুল থানার মধ্যে পড়ে। আমার সেই এসে আরামবাগ দিয়ে ঘুরে 50 কিলোমিটার ঘুরে ওখানে যেতে হবে। তা আমি তো 15 মিনিট এসে রেস্কিউ করে এসে আমি জিপ ব্যাটাতে চলে সোজা আরামবাগ চলে এলাম অঞ্চলের জন্য। এরপরে তো ওখানে র্যান্সাক করতে প্রচন্ড ভাবে দিয়ে করেছে, কিন্তু এবার খবর পেয়ে ওখানে আরটি করে খানাকুল থেকে পোস্ট পাঠিয়েছে। তাদের তো হেঁটে ওই আরামবাগ দিয়ে ঘুরে যেতে হবে, জিপ গাড়ি যায় না তখন। এখন তো সব সরাসরি হয়ে গেছে, ডাইরেক্ট চলে যাচ্ছে। তো তখন করেছে এবার গিয়ে ওখানে যখন পৌঁছেছে তখন গিয়ে দেখছে সব বহু লোককে মেরেছে হাসপাতালে ভর্তি এবং করতে হবে। ওই অঞ্চলটাই মানে আরামবাগ সাব ডিভিশনটাই তো আপনি দেখেছেন একটা ভয়ঙ্কর বিভীষিকা। ভয়ঙ্কর মানে কি, মানে ওপেন পুলিশের থানার সামনে পিটিয়েছে এসআই সমেত। তারপর সম্ভবত বিচারককে দিয়ে রাত্রিবেলা সেটা বলতে পারে এসআই সমেত। 83 সালে যখন পঞ্চায়েত ইলেকশন হলো, আমি খানাকুল 1 আর পুরসুরা, তারকেশ্বর, তোমার আরামবাগ সব পঞ্চায়েত সমিতিগুলো জিতলাম, সব জন জিতলাম। এবং খানাগুলো প্রথমে তো প্রায় সমান সমান। গোঘাটে একটা পঞ্চায়েত সমিতি ভোটের আমি হেরে গেলাম মানে টসেতে, কারণ বিজয় মন্দির তখন এমপি, তার ভোটটা দিয়ে তখন টসেতে হেরে গেলাম, তার পঞ্চায়েত সমিতির পেতাম গোঘাটে। তো এটা তখন অ্যাকচুয়ালি হয়তো আমি জিতছি, তখন আরো ওরা প্রমাদ করলো কিভাবে আমাকে হামলা হবে। আমি যেখানে যাবো সেখানে করছে মারধর, আমার গাড়ি আটকাচ্ছে, আমার ঠেলা গাড়ি ফেলে দিয়ে। এবার তারপর যদি কোনোভাবে বেরিয়ে আসছে তখন বলে কি ওখানকার সব লোককে দিয়ে আব্দুল মান্নান এখানে গুন্ডামি করতে এসেছিল, আমরা সব কংগ্রেস ছেড়ে দিচ্ছি বলে হ্যান্ডবিল প্রচুর এরকম রয়েছে, প্রতি সপ্তাহে একটা করে হ্যান্ডবিল করতো। আমি যেখানে যেতাম সেখানেই করতো। এরকম করার পর ধরে এলো তখন তারা তো প্রচন্ড ভাবে মানুষ আর ভয়তে কিছু করতে পারছে না। এবার করলে কি ওখানে এবার কোর্টে যাচ্ছি, কোর্টে তো অনেক বিচার পাচ্ছি। এই নব মজুমদার বলে এখন উকিল ওখানে তৃণমূল করেন, ওই উকিল ভদ্রলোকের কাকা মজুমদারকে মাস্টারমশাই এলো, আর যদি গ্রামের মাস্টারমশাই যেমন হয়েছিলাম, তাকে একটা মিথ্যে কেসে ফাঁসালো, নারী নির্যাতন কেসে, মহিলা ধর্ষণ কেসে, রেপ কেসে আসল হয়েছে। মহাবীর মুখার্জি বলে একজন বিচারপতি ছিলেন এসডি জেন, তিনি ওটা প্রাইমারি কথা শুনে বুঝলেন যে এটা কেসটা সাজানো কেস, আর উনি দেখতে পাচ্ছেন কেস, উনি সঙ্গে সঙ্গে করলেন কি ওই কেসটা থেকে এ করে দিলেন, তাকে বেল দিয়ে দিলেন। সমস্ত রিলিজ করতে হবে না, বেল দিয়ে দিলেন, ও তো চলে গেছে। এবার এমপি যে ছিল তখন অনিল বোস, সে এসে করছে কি 86 লাখ টাকা। সেখানে গিয়ে অনিল বোস এসে শুনলো যে কে করেছে, তখন বেল পেলো, কেন বলে বেল দিয়ে দিচ্ছে। কে বেল দিয়েছে? রাত্রি 11টার সময় গিয়ে তার বাড়িতে গেছে, দরজা পা দিয়ে ঠেলে ঠাস করে একটা চড়। বলছিলাম কে? বিচারপতিকে চড় মারলেন? তিনি তখন এমপি। হ্যাঁ, ঠাস করে একটা চড় দিয়ে বললো কে তোর বাবা চিনিস না? এবার তাকে তো যাচ্ছে, তার বউ কান্নাকাটি করছে, সবকিছু করছে। সিআইএসএ অসহায়, এসডিপি এসছে অসহায়, আবার এসডিপি থাকলে এরা সব অসহায়। পুলিশ তখন দলদাস মতো, উপায় নেই। খুব ভালো অফিসার ছিল, আমি খুব লোকটা চিনতাম, কংগ্রেস আমলে খুব যান্ত্রিক অফিসার ছিল, আমি বাড়িতে তাকে দেখেছি। তো তখন ওখানে কিন্তু ওখানে সব অসহায়। আইসি আর এই ওসি, থানার ওসি কি করবে? তখন যে দেখছি এসডিপি আছে, সিআই আছে, তারা কিছু করতে পারছে না। তখন বললো যে এটাকে রাত্রি 2টোর মধ্যে তাকে আটকে রাখলো। আটকে রাখার পরে তখন করলো তাকে হলো ওই জেলে খেলো, বললো যে লিখে দেবো কাগজপত্র সব আমি আনাচ্ছি। সব কোঅর্ডিনেশন কমিটির লোক কোর্টের সব কাগজপত্র নিয়ে এলো, নিয়ে এসে অর্ডার করলো, ওই অর্ডারটা ক্যান্সেল করে নতুন করে অর্ডার করলো। সে তো তখন জামিন পেয়ে চলে গেছে, তাদেরকে ধরতে হবে। তারপরে আমি তখন ওখানে ছিলাম না, বাইরে ছিলাম। তখন গিয়ে যখন শোনে, এবার শোনার পর আমি এগুলো সব রিপোর্টার করবো। তখন তো এইরকম এরপরে হলো কি, তখন এই নিয়ে যখন ওখানে উত্তাল আন্দোলন হচ্ছে, আরামবাগ আমি লয়ারদের দিয়ে স্ট্রাইক করে দিলাম, জেলা স্ট্রাইক করে দিলাম। আরামবাগে তখন 65 জন লয়ারের মধ্যে 60 জনের মধ্যে ছিল কংগ্রেসের লোক, মানে অ্যান্টিসিপিএম। তখন সব লয়ার স্ট্রাইক করলো, এখানে যখন স্ট্রাইক করলো, তখন এবার কিছু জেলা, তখন এবার বার কাউন্সিল কেস নিল। সবাই যখন স্ট্রাইক করছে, তখন এবার সোমনাথ চ্যাটার্জিকে নিয়ে গিয়ে হাইকোর্টে গেল। হাইকোর্ট বললো এখানে কিছু করবো না, আগে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে গিয়ে কোর্টে গিয়ে ক্ষমা টমা চেয়ে তবে তার মুখ বললো। আমাকে বললো ওই যখন ঘোড়া দেওয়ার জায়গাটা মেলো, আমি আর যাদের দিয়ে করলাম তাদের করলো না, আমার নামেই মামলা দিল যে আমি গুন্ডায় নিয়ে গিয়ে গুলি করেছি। এবার বলেছি দিয়ে আমাকে 28 বছর সেই মামলা চালাতে হয়েছে। আমি কোনোদিন ওদের কাছে মামলা বলেছি, মামলা তুলতে আর তুলবো না, কোর্ট থেকে আমি বেকসুর খালাস নিয়েছি। কিন্তু আমাকে অ্যারেস্ট করার জন্য অনেক চেষ্টা করেছিল। ঠিক আছে, এই যে আরামবাগের গুন্ডামি, এরকম আপনি আপনার রাজনৈতিক জীবনে সারা জেলায় প্রচুর দেখেছেন, বোধহয় 1000টা বলতে পারবেন, 10টা রাত কেটে যাবে। তা সেই যে সিপিএম এর আগ্রাসী সিপিএম
এই ভয়ঙ্কর সিপিএম কে দেখেছেন, সেই সিপিএম কিন্তু মান্নান সাহেব এখন কিন্তু কংগ্রেসের বন্ধু এবং জোট সঙ্গী পশ্চিমবঙ্গে। এটা আপনি কিভাবে দেখছেন? না, এই জোটের জন্য তো আমার অবদান অনেক বেশি ছিল, তুমি নিজেও ভালোভাবে জানো মহাজোট বরকতাকে দিয়ে কিভাবে বলেন না, যদিও জোটের সময় বরকতা বেঁচে ছিলেন না, কিন্তু একটা গোড়া থেকে একটা 2000 সাল থেকে একটা জয়ন্ত ভট্টাচার্যকে রাজ্যসভা নির্বাচনের পর থেকে একটা জোটের ফর্মুলা আনার চেষ্টা করছেন। 2001 সালে জোট হয়েছিল তৃণমূলের সঙ্গে। কারণ আমি একটা ছোট্ট পত্রিকা ওটা বের করেছিলাম, তখন অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি তো নিজেও ভিকটিমস, আপনার মায়ের উপর অত্যাচার হয়েছে, আপনার বাড়ির লোকেরা থাকতে পারে না, কলকাতায় নিয়ে সেভেন অনুষ্ঠান রাখতে হয়েছে, জ্যোতিবাবুকে হস্তক্ষেপ করতে হচ্ছে আমার বাড়ির লোকের প্রোটেকশনের জন্য প্রচন্ড। তখন আমার আরম্ভ যাওয়াটা আমার কাছে রিস্ক হয়ে গেছিল। তো কি করে আপনি করলেন? কিন্তু তার পরিণতি তো ভয়ঙ্কর হয়েছে। পশ্চিমবঙ্গে কংগ্রেসের যে অবস্থা আজকে তৈরি হয়েছে সেটা তো জোট করারই পরিণতি। সেটা হচ্ছিল আমি সোনিয়া গান্ধীকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে মমতার সাথে জোটটা করার দরকার, সিপিএম কে শেষ করা। কারণ ওই নিউক্লিয়ার ডিল নিয়ে একটা প্রকাশ করাতে আচরণের সোনিয়া গান্ধী খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, যেভাবে তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিপিএম গভর্নমেন্ট ফেলতে চেয়েছিল। তখন তো মমতা একটা মাত্র এমপি। কিন্তু আপনি এইটাই আসুন যে এই যে আজকে সিপিএম এর সঙ্গে আঘাত করার ফলে বিশ্বাস করাটা তো আমার পক্ষে ভুল হচ্ছে আমাদের পক্ষে। এবং সেইটার আপনি কি মনে করেন আজকে সিপিএম ও শূন্য, কংগ্রেসও শূন্য বিধানসভায়, সেটা কি এই জোট করার কারণে? হ্যাঁ হ্যাঁ, এই জোটটা সিপিএম এর কথা বলুন যে আমি বলছি, সিপিএম জোট হওয়ার জন্য যেটা আমি যে আপনি আমি সেটা সিপিএম এর বলছি। যে অত্যাচার ফেস করেছেন আমি- আর আমি- কংগ্রেসটা করেছে, আমি সেটাই বলছি। তারপরে কি কংগ্রেসের সঙ্গে সিপিএম এর এই অ্যাডজাস্টমেন্টটা কংগ্রেসের ভোটার যান? না, এটা কংগ্রেসের ভোটাররা যারা তারা যেমন সিপিএম কে পছন্দ করতে পারছিল না, কিন্তু যারা বাঁচার জন্য আবার তো দিয়েছে। সে তো কিছু ওয়ার্কার, সে তো ভোটার নয়। ভোটার তাহলে মুর্শিদাবাদে ভোটটা পেল দিবে না, তাহলে এত ভোটটা পেল মুর্শিদাবাদের তো ট্র্যাডিশনাল ভোট আছে, সবই ছিল, কিন্তু অন্য জায়গাতেও ছিল। অন্য জায়গাতে অনেক জায়গাতে হচ্ছে, সেখানে তো ভোটটা দিয়েছিল কংগ্রেসের ভোটাররা। যদি না দিত, হুড়ি জেলায় জিততো, জাঙ্গিপাড়াতে জিততো, নয়তে জিততো, চন্ডীতলা তো আমাদের প্রধান ছিল। আমি নিজেকে তখন ক্যান্ডিডেট, কিন্তু এখন সেখানে প্রায় কংগ্রেসের অস্তিত্ব নেই। নেই। সেটা কি করে হোক? কেন? কারণ হলো কি, আস্তে আস্তে দেখলো যে কংগ্রেসের ওয়ার্কাররা দেখলো, যখন পার্টিটা একটা ওয়ার্কারদের উপর বেশ করে চলছে, শুধু জনসমর্থন তো নাই, একটা কংগ্রেসের সিম্বল দিয়ে দিলে হবে না। তার ওয়ার্কাররা কি দেখলো, আমি যদি কংগ্রেসে যাই আমি টিকিট পাবো না, আর আমি যদি তৃণমূলে যাই আমি টিকিটটা পাবো। কংগ্রেসে এই বিশ্বাস কথাটা করবে তো বুঝতে কিন্তু একজন পায়, কিন্তু একটা না না, কনস্টিটিউয়েন্সিতে কংগ্রেস ওয়ার্কারদের মধ্যে হলো, আমি যদি তৃণমূলে যাই আমি শাসক দল, আর আমি যদি কংগ্রেসে থাকি শাসক দল নাই, আমি বিরোধী দল। তাহলে তো আপনি প্রথম শুরু করেছেন যেটা এই নীতি আদর্শ, তাহলে আজকের যে কংগ্রেস যারা কংগ্রেসে অ্যাক্টিভ, সে কর্মী বলুন, নেতা বলুন, তাদের মধ্যে নীতি আদর্শের ব্যাপারটা সাধারণ মানুষ নিরাপত্তা দিচ্ছে, কারণ কংগ্রেসের থেকে সে মার খাচ্ছে, কাউকে বলতে পারছে না। সিপিএম ও মার খেয়েছে ওরা। সিপিএম এর আমলে কতগুলো জায়গাতে আমরা ক্যান্ডিডেট আরামবাই ক্যান্ডিডেট দিতে পারিনি। জ্যোতিবাবু বলছেন কি, যে এরকম আপনার ক্যান্ডিডেট খুঁজে পাননি, আমরা কিন্তু আরামবাগে পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, আপনি সেখানে বলছেন কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারেন না, সব বঞ্চিত হচ্ছে আমরা, কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারে না, আপনাদের নামে শুনতে হবে। সম্প্রতি বিহার বিধানসভার নির্বাচন হয়েছে এবং সেখানে মানে একটা অসম্ভব রকমের খারাপ ফল করেছে কংগ্রেস আর জিডি যে জোট হয়েছিল সেই জোট। এবং অল ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে সর্বভারতীয় রাজনীতিতে যে বিকল্প বিজেপির কংগ্রেস, সেই কংগ্রেস ক্রমশ পিছোচ্ছে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমাদের যেটা হচ্ছে দিল্লির নেতৃত্ব কিছুটা আছে। তোমার একটা মনে আছে বোধ হয়, তখন বরকতা তোমার সঙ্গে কথা বলতে গিয়ে সাংবাদিকরা বলেছিলেন যে আমরা কারো গোমস্তা নাই যে মোশাহাবি করে যাবো, এটা মনে হয় কোনো রাজ্য গোমস্তা নাই। আমরা কিন্তু অনেক আগে থেকে দিল্লিকে বলেছিলাম, সবাই বলেছে অনেক, কিন্তু সোনিয়া গান্ধী বলতে এটা সবাই ঠিক ছিলেন। বর্তমানে নেতৃত্ব সেটাকে এমন দিল্লির সব নেতারা বসছেন যাদের সঙ্গে মাটির রাজ্যের কোনো যোগাযোগ নেই, চিনেই না কাউকে। আজকে অমুক লোক এত পরিশ্রম লোক এতদিন রাজনীতি করছে, স্যার কিছু চেনে না। যারা আসছে তারা তো একবার আমার যেন মনে হচ্ছে সব জমিদার ওখানে বাড়ির ছেলে। পশ্চিমবাংলায় কংগ্রেস ক্ষমতায় নেই 50 বছর ধরে। এই অবস্থাতে যে পশ্চিমবাংলায় এখনো হাজার হাজার কংগ্রেস কর্মী বেরোয়, এটা তো আমাদের দলের অতীত মানে ইতিহাসের জন্য, ঐতিহ্যের জন্য গর্ব করে তা এখনো বেরোয়। কংগ্রেস করি, কংগ্রেসের গর্বের সঙ্গে করে, যে কোনো অন্য পার্টি করলেও আমার ঠাকুর দাদা কংগ্রেস করতেন। সেই কংগ্রেসে যখন যারা অবজারভারে দিল্লি থেকে আসে, আমার দুর্ভাগ্য লাগে, যেন মনে হয় সব জমিদার নন্দন সব মহারাজারা চলে গেছেন, তো রাজপুতা বা বিলয় হয়তো রাজা বাড়ি ছেড়েছিলেন, 5 স্টার হোটেল ছাড়া থাকেন না।
একটা অবজারভার এসে রাজ্যে আসছে, এই এখনো যারা আসছে রাজ্যে আসছে 5 স্টার হোটেলে থাকবেন, তা খরচ কত হতো? তাজ হোটেলে খরচ কত চিন্তা করতে হবে, আইটিসি সোনার বাংলা হোটেলে খরচ কত চিন্তা করতে হবে। ধরুন কলকাতা থাকবেন, এই যা কথা বলেন এই করবেন, আবার চলে যাবেন, যারা একটা ফুর্তিবার জায়গা আছে, এই যে ফুর্তি করার জায়গাটা পেয়ে গেছে সব রাজ্যেতে এই করছে। পার্টির নেতৃত্ব যে সমস্ত আপনি অবজারভারদের দোষ দিচ্ছেন। ধরুন এখন সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী, সভাপতি লিডার অপোজিশন পার্লামেন্টে, তা মানে দলের এখনো নেহেরু গান্ধী পরিবার তারাই, মানে ও বা যেটুকু সোনিয়া গান্ধী আছেন, প্রিয়াঙ্কা গান্ধী এসছেন, এরা তো মূল। তা এদের যে মানে আপনার কি মনে হয় যে এই যে নেতৃত্ব দেওয়া, এটা তো তাকে কংগ্রেস মানে হাইকমান্ডই তাকে পাঠাচ্ছে, তবেই সে না ওই তাজ বেঙ্গল বাইরে উঠছে। এই টোটাল ব্যাপারটা আপনি বলছেন একটা লিডারশিপ ফেলিওর, এই ফেলিওরটা কি আপনার মনে হয় যে রাহুল গান্ধী এবং তার নিজের দায়ী নেই? অনেককে আমি এদের অনেককে বলেছি, অনেকে চিঠি লিখেও জানিয়েছিলাম, অনেক কিছু চিঠি কিছু পাবলিশ হয়েছিল, কিছু হয়নি। যে স্টাইলে পার্টিটা চলছে, যেমন যুব কংগ্রেসের একটা আমাদের অর্গানাইজেশন, আমরা গর্ব করে আমার ছাত্র পরিষদ যুব কংগ্রেসের প্রোডাক্ট, আমরা তো ফিডার অর্গানাইজেশন আছি, আমাদের সমস্ত স্টেটের ছাত্র পরিষদ যুব কংগ্রেসগুলো শেষ হয়ে গেছে, কারণ কি অনলাইনে মেম্বার। আমি রাহুল গান্ধী উদাহরণ দিয়েছিলাম যে একটা অনলাইনে মেম্বার আপনার হচ্ছে আমার কনস্টিটিউন্সির একটা ভাইস প্রেসিডেন্ট হচ্ছে যুব কংগ্রেসের। আমি সেই যে জায়গা থেকে মেম্বার করিয়েছে, আমি সেখানে দেখেছি তার একটাও আমার কংগ্রেসের বুথে এজেন্ট দিতে পারেনি, মিউনিসিপ্যালিটিতে ক্যান্ডিডেট দিতে পারেনি কোটায়, অন্য জায়গা থেকে ক্যান্ডিডেট দিই, সেখানে গিয়ে কোনো সে নামে একটা থাকতাম ভ্যাকেন্ট নেবেন, আমি অথচ জিতেছি ওই বিধানসভা কেন্দ্রে 15-16 হাজার ভোটে জিতছি, গিয়ে দেখি নেই। তার দেখুন ভাইস প্রেসিডেন্ট, তার ঠিকানাটা ওখানে, আমি তো ফোন করলে ডাক্তার হয়ে গেছে ওখানে ভাইস প্রেসিডেন্ট সে হচ্ছে যুব কংগ্রেসের, এখানে কোনো পার্টি মিটিংয়ে থাকে না, পার্টির সঙ্গে তার জমা নেই, কেউ তাকে চেনে না। ফোন করেছে, সে বলছে আমি নেই, তুই বলছে আমি ফোন করছি, করলো সে তো দাদা কি তুই কোথায় আছে, এখানে অফিসে তো বলছে আমার অফিস থেকে 500 মিটার দূরে নেই, একটু দূরে। তো আমার বলেছে দাদা আমি তো, আপনি কি এসছেন গুজরাটে এসছেন? ওখানে বলে আমি তো এখানে থাকি সুরাটে। সুরাটে থাকি বলে আমি তো এখানে চাকরি করি, আরে জনগণের কাজ করি। আমি তো তুই এখানে কাজ করিস ওখানে বলে আমি এখানেই থাকি, তুই যুব কংগ্রেসের ওই অনলাইনে মেম্বারশিপ করলে, অনলাইনে মেম্বারশিপ করে দিলাম, দিয়ে দেওয়ার পরে এলো অনলাইনে মেম্বারশিপ, শিডিউল কাস্ট কোটায় অনলাইনে ভাইস প্রেসিডেন্ট সব হয়ে গেছে। তাহলে কি করে এইভাবে সার্ভাইভ করতে পারে? সার্ভাইভ করতে পারে অল ইন্ডিয়া কিভাবে? এখনো কংগ্রেস আছে, কংগ্রেস দুটো ঘটনা, একটা হচ্ছে লেফট বিজেপি গভর্নমেন্টের নেগেটিভ দিকটা, তার নেগেটিভটাকে আমি হাইলাইট করা উচিত। যে আজকে ধরুন রাহুল গান্ধী একবার বলেনি আপনার 15 লাখ টাকা কোথায় গেল, আগেও কিন্তু তো বলবে আপনার কোথায় গেল 15 কোটি লোককে 2 কোটি লোককে বছরে চাকরি দেওয়া, আজ তো বলবে এটা কোথায় গেল আপনার 100 টাকা সিলিন্ডার দেবে, কোথায় গেল আপনার 30 টাকা পেট্রোল। এই তো রাহুল গান্ধী একটা করবে, তা না করে ভারত জোড়ো, তা না করে তোমার ন্যায় যাত্রা, না করে তোমার সংবিধান দিবস। তুমি সংবিধান সম্বন্ধে কতটুকু জানো বলো তো? আমি তো কিছু জানি না, সবটা দিশাহীন। এটা এখনো নেতৃত্ব দিশাহীন, একটা হচ্ছে দিশাহীন নেতৃত্ব, কোনটা গুরুত্ব দিতে হবে সেটা তারা বুঝতে পারছে না। আর শিকড়হীন নেতারা, যারা অল ইন্ডিয়া নেতা, সেটাই গোটা ভারতবর্ষটা কন্ট্রোল করছে। তারা কিন্তু কিছু চেনে না, জানি কাউকে চেনে না, তাকে তার স্টেটও কিন্তু পলিসি করতে দেখা যায় না। তো এই লোকগুলোকে দিয়ে তুমি কি করে অর্গানাইজেশন? না তাহলে কি আপনি বলছেন এই মুহূর্তে ধরুন বিজেপির তো বাকি যে দলগুলো ওর সঙ্গে লড়াই আছে বা বিরোধী আছে, তারা হচ্ছে সব আঞ্চলিক দল মূলত, কিন্তু অল ইন্ডিয়ায় তাদের যে তারা বিজেপি তার আরএসএস এর গেম প্ল্যান অনুযায়ী খেলছে। সে অল ইন্ডিয়া কংগ্রেসকে শেষ করতে যখন যতদিন না পারে, তখন সে আঞ্চলিক দলগুলোকে মদত দেবে। এবং প্রত্যেকটি আঞ্চলিক দল কখনো কখনো সেই আমাদের তৃণমূল কংগ্রেস সব বিজেপির সঙ্গে হাত নিয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে গভর্নমেন্টে সামিল হয়েছে। তো এইসব আঞ্চলিক দলগুলোকে নিয়ে কংগ্রেসকে খতম করছে। তারপর যখন সে কংগ্রেসকে শেষ করতে পারছে, এবার তখন সে আঞ্চলিক দলকে শেষ করে। যেমন আপ জনতা পার্টি আপকে করলো, যেমন একে করলো বিজু জনতা দলকে করলো, যেমন এক একটা দলকে করছে, নীতিশ কুমার তাই করবে। আচ্ছা, এই যে এসআইআর নিয়ে যেসব কাণ্ড ঘটছে, আপনার কি ধারণা যে পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে এই ব্যাপারটা কোন দিকে যেতে পারে, পরিণতি কি হবে? দেখো, এসআইআর যদি জেনুইন ভোটারদের বাদ দিয়ে থাকে তার ভয়ঙ্কর অবস্থা হবে, কিন্তু আমাদের তো সেইটাই ব্যর্থতা। আমরা যদি যাদের বাদ যাচ্ছে সেই লোকগুলোকে নিয়ে কোনো দল যারা এসআইআর বিরোধিতা করছে, তারা কিন্তু কেউ নিয়ে গিয়ে লিস্ট ফেলে দিচ্ছে না এই লোকগুলোকে আমাদের বাইরে যাবে, কেউ তো দিতে পারছে না। বিজেপি যেটা করতে পারছে, নির্বাচন পরিষদ তো বারবার বলছে তোমাদের লিস্টটা দাও, আমাদের মেশিনারি এত উইক, আমাদের যেটা ছিল তৃণমূল সেও করতে পারছে না। ওই লোক দেখানি সব ক্যাম্প করছে, ক্যাম্প করে দেওয়া, যেখানে নাম লেখাও।
কিন্তু যে লোকগুলো বাদ যাচ্ছে খসড়া তালিকাটা তো বেরোবে, তখন সেই লোকগুলোকে নিয়ে তুমি কেন নিয়ে যেতে হবে? বিহারে তোমরা করতে পারিনি, কোনো জায়গাতেই করতে পারিনি। না, এতে কি আপনার ধারণা যে এখানে যেভাবে এই এসআইআর হচ্ছে তাতে বিজেপি কোনো বড় লাভবান হবে? বিজেপি লাভার মেশিনারিটা তার এখন হাতে আছে, যেভাবে মেশিনারিটাকে ব্যবহার করছে সেই মেশিনারি দিয়ে সে ভোটটা করিয়ে নেবে। আর যদি এরকম কিছু লোককে বাদ দিয়ে দিতে পারে সেটা তার লাভবান হবে। তাদের তো আরএসএস এর তো একটা গ্যাস্ট্রো অর্গানাইজেশন তারা করে নিয়েছে, যেটা কোনো দলেরই নেই। আরএসএস এর কি সেরকম পশ্চিমবঙ্গে বিহারের মতন বা মধ্যপ্রদেশের মতো বা উত্তরপ্রদেশের মতো পশ্চিমবঙ্গে আছে? এখনো কি জানো না কি আছে? আরএসএস এর তো ওপেনলি দেখায় না, শো করে না, ফেসবুকে দিয়ে দেয় না। কোনোদিন আরএসএস এর কোনো প্রোগ্রামে ফেসবুকে ছবি দেখো? কোনো প্রোগ্রাম দেয় না। ওরা ওইভাবে রাজনীতি, ওরা খুব রাজনীতি করে ধীর মাথায়। কিন্তু পশ্চিমবঙ্গে কি ধীর মাথায় এখনো পর্যন্ত কিছু করতে পেরেছে? এই লোকগুলো কিছু করতে পারে না, কিন্তু ওদের গেম প্ল্যান অনুযায়ী ঠিক হচ্ছে। যতদিন সাকসেসফুল হবে না ততদিন মমতা থাকবে। ওরা কংগ্রেস সিপিএম কে আগে শেষ করে দিতে চাইছে, সেটা পাচ্ছে। যেদিন ওরা হয়ে যাবে বিহারের মতো হয়ে যাবে, বিজু জনতা দল উড়িষ্যার মতো হয়ে যাবে, সেদিন লাথি মেরে থাকবে, সে মমতা লাথি মেরে থাকবে। এখন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মান্নান সাহেব আপনাকে। আজ বাংলা ডিজিটাল তাদের অত্যন্ত আকর্ষণীয় একটা অনুষ্ঠান রাজনীতি T20 দেখতে ভুলবেন না প্রতি শনিবার রাত 8টায়। আজকের রাজনীতি T20 অনুষ্ঠানের অতিথি ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা, আপনাদের পরিচিত মুখ আব্দুল মান্নান।